বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আমার পক্ষ থেকেও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার চতুর্থ বর্ষের অর্থনীতি 24/17 কোর্সের ক্লাস। কোর্সের নাম ইকোনমিক সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন। লেকচারের শিরোনাম জাইবাৎসু গভর্নমেন্ট ইন জাপান। ক্লাসের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ স্যারকে, যার উদ্যোগে আজকে আমি এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরেছি। আরও অভিনন্দন জানাই এই কোর্সের সাথে সংশ্লিষ্ট যারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে এই ক্লাসটি ফ্রুটফুল করার জন্য চেষ্টা করেছেন। আমরা আজকে আলোচনা করব জাইবাৎসুর কার্যক্রম, বিশেষ করে জাপানে কেন জাইবাৎসু গোষ্ঠীর আবির্ভাব হলো এ নিয়ে। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। প্রশ্ন: জাইবাৎসুর ধারণা লিখো। জাপানে জাইবাৎসু গোষ্ঠীর আবির্ভাবের কারণ কি? জাপানের অর্থনৈতিক উন্নয়নে এদের ভূমিকা লিখো। কোশ্চেন: রাইট ডাউন দ্য কনসেপ্ট অফ জাইবাৎসু। হোয়াট আর দ্য রিজনস ফর দ্য রাইজ অফ জাইবাৎসু ইন জাপান? রাইট ডাউন দ্য রোল অফ জাইবাৎসু ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ জাপান। এখন জাইবাৎসুর সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদের জাইবাৎসু সম্পর্কে একটা ধারণা থাকা প্রয়োজন। তোমরা যারা এই কোর্সের সাথে সংশ্লিষ্ট আছো তারা অনেকেই হয়তো জানো জাইবাৎসু কে। তো জাইবাৎসু গোষ্ঠী কি? জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশেষ দল বা গোষ্ঠীকে জাইবাৎসু বলা হয়। সাধারণত জাইবাৎসু বলতে অর্থনৈতিক সংঘ বা অর্থচক্রকে বোঝায়। মেইজি পুনরুত্থানের পর জাপানে 19টি পুঁজিপতি পরিবারের উদ্ভব হয়। এসব পরিবারের মধ্যে মিৎসুই, মিৎসুবিশি, সুমিতোমা ও ইয়াসুদা এই 4টি পরিবারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 4টি পরিবার জাপানের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এরা একচেটিয়া গোষ্ঠীর মতো কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা উৎপাদন না করে একই সাথে বিভিন্ন পণ্য সেবা উৎপাদন এবং নিয়ন্ত্রণ করত। সংক্ষেপে বলা যায় যে ব্যবসায়ী গোষ্ঠী জাপানের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, ব্যাপক মুনাফা অর্জন করত এবং মেইজি সরকারকে আর্থিক রাজনৈতিক দিক দিয়ে সহযোগিতা করত, তাদেরকে জাইবাৎসু বলা হয়। এখন এ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে জাইবাৎসু একটি বিশেষ ব্যবসায়ী গোষ্ঠী। মেইজি পুনরুত্থান তোমরা পড়লে দেখবে যে সেই মেইজি পুনরুত্থান পড়লে যে 19টি পুঁজিপতি পরিবারের উদ্ভব হয়, তার মধ্যে 4টি পরিবার ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বলা হচ্ছে মিৎসুই, মিৎসুবিশি, সুমিতোমা এবং ইয়াসুদা। এই 4টি পরিবার জাপানকে উন্নয়নের শিখরে কিভাবে নেওয়া যায় সে প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিশেষ করে একচেটিয়া ব্যবসা কি? যে গোষ্ঠী সমগ্র অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে ওই সময় জাপানের। এবং শুধু একই রকমের পণ্য সেবা উৎপাদন নয়, তারা বিভিন্ন রকমের পণ্য সেবা উৎপাদন করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং জাপানের সরকারকে এমনভাবে সহযোগিতা করছে, জাপান সেই কারণে আজকে বিশ্বের মধ্যে অন্যতম পুঁজিতান্ত্রিক একটি রাষ্ট্র। তারা এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই তারা করেনি এবং ব্যাপক মুনাফা অর্জন করেছে। কারণ আমরা জানি ব্যবসায়ী গোষ্ঠীর কাজই হলো মুনাফা অর্জন করা। সেই মুনাফা অর্জন করার জন্য তারা জাইবাৎসু গোষ্ঠী এমনভাবে কাজ করছে যাতে জনগণেরও উপকার হয় এবং দেশেরও উন্নয়ন হয়। বিশেষ করে জাইবাৎসু মেইজি সরকারকে এমনভাবে সহযোগিতা করেছিল যার কারণে জাপান উন্নত বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল।
জাপানে জাইবাস্য গোষ্ঠীর আবির্ভাবের কারণ। তোকুগাওয়া শাসনামলে জাপানে সামন্তবাদী সমাজ ব্যবস্থা চালু ছিল। তোকুগাওয়া শাসনামলে জাপানে সামন্তবাদী সমাজ ব্যবস্থা চালু ছিল। এক্ষেত্রে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কোনোটিই ভালো ছিল না, কারণ এ সময় সরকার একলা চলনীতিতে বিশ্বাসী ছিল। মেইজি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সংস্কারমূলক কাজ হাতে নেয়, যার ফলে অর্থনৈতিক অবস্থা সচল হয়। অর্থনৈতিক অবস্থা সচল হলে পুঁজিপতিদের অবস্থা ভালো হয়। এই সুযোগে জাইবাস্য গোষ্ঠীর উদ্ভব ঘটে। নিম্নে জাইবাস্য গোষ্ঠী উদ্ভবের কারণসমূহ আলোচনা করা হলো। আমরা মেইজি পুনরুত্থানে দেখেছি তোকুগাওয়া শাসনামলে একেবারে জাপানের অবস্থা ছিল যাচ্ছে তাই। কোনো সেক্টরে কোনো ব্যবস্থাপনা ছিল না, কোনো উন্নয়ন ছিল না, এবং জাপান সরকার ছিল সব ক্ষেত্রে একলা চলনীতি, যে বৈশ্বিক কোনো সম্পর্ক ছিল না, জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না, এবং কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, পরিবহন, যোগাযোগ, এই যে একটা দেশের উন্নয়নের জন্য যেসব ক্ষেত্রগুলো দরকার কোনো ক্ষেত্রই ভালো ছিল না। বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্বের কারণে অবস্থা ছিল একেবারে পর্যদস্ত। মেইজি সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন সংস্কারমূলক কাজ হাতে নেয় এবং যার ফলে অর্থনৈতিক অবস্থা সচল হয়। এই অর্থনৈতিক অবস্থা সচল করতে গিয়ে পুঁজিপতি যারা ছিল, যে এই জাইবাস্য গোষ্ঠী, তারা যখন এই কাজগুলো করা শুরু করলো তখন তাদের অবস্থাও ভালো হয়। এই সুযোগে জাইবাস্য গোষ্ঠীর উদ্ভব ঘটে, যেহেতু তারা বিভিন্ন কাজকর্ম করে সরকারকে সহযোগিতা করছিল এবং সব সেক্টরেই তারা উন্নয়নের চেষ্টা করছিল। এই কারণেই এই গোষ্ঠীর আবির্ভাব ঘটে। এই গোষ্ঠী আবির্ভাবের কতগুলো কারণ আছে। প্রথম হচ্ছে রাজনৈতিক কারণ। জাইবাস্য গোষ্ঠীর উদ্ভবের পেছনে রাজনৈতিক কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1868 সালে মেইজি সরকার ক্ষমতা আসার ক্ষেত্রে জাইবাস্যরা আর্থিক পরামর্শদাতা হিসেবে সহযোগিতা করত। তাই সঙ্গত কারণে মেইজি সরকার ক্ষমতা আসার পর জাইবাস্যদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। এরপর মেইজি সরকার অর্থ সংকটে পড়লে জাইবাস্যদের নিকট থেকে আর্থিক সাহায্য গ্রহণ করত। বিনিময়ে জাইবাস্যরা নামমাত্র মূল্যে রাষ্ট্রীয় সম্পত্তি ক্রয় ও ভোগ করার সুবিধা গ্রহণ করত। এই প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে সরকারকে সহযোগিতার হাতিয়ার হিসেবে জাইবাস্যর একটি শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়। এখন আমরা যদি দেখি রাজনৈতিক কারণ কি ছিল। 1868 সালে যখন মেইজি সরকার ক্ষমতায় আসে, পুনরায় ক্ষমতায় আসলে জাইবাস্যরা অথবা আসার ক্ষেত্রে জাইবাস্য গোষ্ঠী বিভিন্ন আর্থিক যোগান দিত, পরামর্শদাতা হিসেবে সহযোগিতা করত, যেহেতু তারা একটি গোষ্ঠী ছিল অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। যখন সরকার ক্ষমতায় এসেছে তখন সঙ্গত কারণেই জাইবাস্যরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে গেছে, যেহেতু তারা তাদেরকে বিভিন্ন বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে সহযোগিতা করতো, তাই সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে গেছে। এই সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার ফলে জাপানের সামন্ত ব্যবস্থা পতনের পরে যে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ অথবা শিল্প প্রতিষ্ঠান যেগুলো বিক্রি হয়েছে, সেগুলো নামমাত্র মূল্যে জাইবাস্য গোষ্ঠী কিনে নিয়েছে এবং ক্রয়ে ভোগ করার প্রক্রিয়ায় রাজনৈতিক সরকারকে সহযোগিতার হাতিয়ার হিসেবে জাইবাস্যর একটি শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক যে কারণ ছিল, তাদেরকে পরামর্শ দিচ্ছে, তাদের ক্ষমতা আসার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং অর্থ দিয়ে সাহায্য করছে। এই যে এবং অর্থ দিয়ে সাহায্য করার কারণে কি হচ্ছে, সরকার থেকে অতিরিক্ত সুবিধা নিতে পেরেছে। এর কারণেই জাইবাস্যরা একটি শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনৈতিক কারণ। রাজনৈতিক দিক দিয়ে জাইবাস্যদের প্রাথমিক কাজ শুরু হলেও অর্থনৈতিক দিক দিয়ে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে যে কোনো দেশের উন্নয়নের দিকে ধাবিত হওয়ার প্রথম কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হলো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক উন্নতি হলে যে কোনো দেশ উন্নয়ন হতে বাধ্য। আমরা যদি বাংলাদেশে একটু তাকাই, বিগত 10 বছর যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সেগুলো কিন্তু চোখে পড়ার মতো। এই অর্থনৈতিক উন্নয়নের কারণে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে অর্থনৈতিক কারণে প্রচুর বিনিয়োগের সামর্থ্য। জাপানে জাইবাস্য গোষ্ঠী অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল।
জাপানের সমগ্র আর্থিক খাত নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তাদের ছিল। শিল্প, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগে তারা একচেটিয়া অধিকার ভোগ করত। এর ফলে তারা প্রচুর মুনাফা অর্জন করত। এই মুনাফার ফলে জাপানে তারা একটি শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নেয়। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবা যে অর্থনৈতিকভাবে যে বেশি শক্তিশালী সে কিন্তু অনেক ক্ষমতার অধিকারী। এবং জাইবাসুরা এমন একটা গোষ্ঠী, তারা এত শক্তিশালী ছিল যে জাপানের সমগ্র অর্থনৈতিক খাত নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তাদের ছিল। শিল্প বলো, ব্যবসা বাণিজ্য বলো, ব্যাংকিং ক্ষেত্র বলো, তারা সব জায়গায় বিনিয়োগ করছে, এমনকি তারা ব্যাংকও খুলেছে। এর ফলে সব জায়গায় বিনিয়োগ করার ফলে তারা কি প্রচুর মুনাফা অর্জন করেছে। এই মুনাফার ফলে জাপান একটি শক্তিশালী সংগঠন হিসেবে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে তাদের ছাড়া সরকার অথবা দেশের উন্নয়ন সম্ভব নয়। দক্ষতা ও অভিজ্ঞতা। মেইজি পুনরুত্থানের পরে জাপানে অনেক শক্তিশালী সম্পদশালী লোক থাকলেও অর্থনৈতিক ক্ষমতার দিকে জাইবাস্য গোষ্ঠী ছিল অত্যন্ত দক্ষ। জাইবাস্য গোষ্ঠীর মধ্যে শিল্প প্রতিষ্ঠা পরিচালনা করার মতো বহু দক্ষ অভিজ্ঞ লোক ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করে। এখন মেইজি পুনরুত্থানের পরে জাপানে অনেক সম্পদশালী বিভিন্ন গোষ্ঠী ছিল, সামরিক বাহিনী ছিল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, তারা অনেক সম্পদশালী ছিল, কিন্তু দক্ষতার দিক দিয়ে এগিয়ে ছিল জাইবাস্যরা। তারা অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করত এবং শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের মধ্যে বহু দক্ষ অভিজ্ঞ লোক ছিল, যারা অনেক দিন ধরে শিল্প কারখানা পরিচালনা করেছে এবং শিল্প প্রতিষ্ঠান তাদের অনেকের আছে। এবং এই দক্ষ অভিজ্ঞতার সুযোগ তারা কাজে লাগে, যেহেতু সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। সুযোগ সুবিধা পাওয়ার বলে যেমন সরকার তাদেরকে যদিও আর্থিক সাহায্য দিতে পারেনি, কিন্তু রাষ্ট্রীয় জমি নামমাত্র মূল্যে তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে, যেহেতু সরকার তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্য এমন সম্প্রসারণ করছে, তারপরে কি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং তারা একটা প্রভাবশালী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে। কর নীতির সুযোগ গ্রহণ। জাপানে অর্থনৈতিক উন্নয়নের জন্য মেইজি সরকার পুঁজিপতিদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে কর নীতি প্রণয়ন করে। এক্ষেত্রে ভূমি, ব্যক্তিগত আয়ের উপর প্রগতিশীল হারে কর আরোপ করা হয়, আর ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত কোম্পানির আয়ের উপর অপ্রগতিশীল হারে কর আরোপ করা হয়। এর ফলে জাইবাস্য গোষ্ঠী অধিক আয় করে কম কর প্রদান করার ফলে পুঁজি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে। জাপান সরকার অথবা ওই সময় জাপানের মেইজি সরকার কর নীতিটিকে এমনভাবে গ্রহণ করে যে যারা পুঁজিপতি তাদের জন্য রিগ্রেসিভ কর নীতি, মানে অধোগতিশীল হারে, যারা বেশি ধনী তারা কর কম দিবে অথবা ব্যবসায়ী তারা কম দিবে। আবার যাদের ব্যক্তিগত ভূমি ও ব্যক্তিগত আয় আছে তারা কর বেশি দিবে। এই যে বৈষম্যটা, এই বৈষম্যের সুযোগ গ্রহণ করছে কারা? জাইবাস্যরা। কারণ তারা পুঁজিপতি ছিল, কর দিত কম, মুনাফা হইতো বেশি। কিন্তু যাদের ব্যক্তিগত সম্পত্তি আয় ছিল তাদের কর দিতে হতো উচ্চ হারে, প্রোগ্রেসিভ হারে। দেখো তারা যে উচ্চ হারে কর দিত, তার মানে কি তাদের বিভিন্ন লোকজন ভূমি ব্যবহারের ফলে উচ্চ হারে কর দেওয়ার কারণে সে ভূমি ব্যবহার বন্ধ করে দিয়েছে, অথবা ব্যক্তিগত আয় যারা বেশি করতো তারা ব্যক্তিগত আয় কমিয়ে দিয়েছে, কারণ তাদেরকে অতিরিক্ত পরিমাণ কর দিতে হয়েছে। কিন্তু পুঁজিপতি যারা ছিল, বিশেষ করে জাইবাস্য গোষ্ঠীর সংখ্যাই ছিল সবচেয়ে বেশি এবং তারা অধিক পরিমাণ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতো, কিন্তু কর দিত কম। তার মানে কি তাদের বিনিয়োগ আরো বাড়তো, পুঁজি আরো বাড়তো। এভাবে বিনিয়োগ বাড়ার ফলে, পুঁজি ক্রমবর্ধমান বাড়ার ফলে একসময় তারা বিশাল শিল্প গোষ্ঠী অথবা প্রভাবশালী গোষ্ঠী হিসেবে জাপানে আত্মপ্রকাশ করে। ব্যাংক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ। জাপানে জাইবাস্যরা বহু ব্যাংকের মালিক ছিল, এর জন্য ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে খুব সহজ ছিল। ঋণের ক্ষেত্রে তারা প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করত। এর ফলে অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূতকরণের সুযোগ পায়। এই বিষয়টিকেও জাপানে জাইবাস্যদের উদ্ভবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যায়। একটা জিনিস এখানে বলা হচ্ছে ব্যাংক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ। এখন তুমি যদি বাংলাদেশের দিকে তাকাও, যারা ব্যাংকের মালিক, বিভিন্ন ব্যাংকের যারা মালিক আছে
তারা কিন্তু ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ ব্যাংকিং খাতটাকে নিয়ন্ত্রণ করে। এবং ঋণের ক্ষেত্রেও বিভিন্ন ব্যবসায়ীরা যদি ব্যাংকের মালিক হয়, ঋণের ক্ষেত্রে প্রভাব খাটিয়ে তারা বড় বড় ঋণ নেয়। ঋণ নিয়ে কি করে? তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে, শিল্পে বিনিয়োগ করে। এবং এর ফলে কি হলো? তারা এক হচ্ছে সরকার কাছ থেকে সুবিধা পাচ্ছে, আর ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করতে পারছে। তার মানে কি? ক্ষমতায় এক কেন্দ্রীভূত হয়ে গেল, কারণ তারা সরকারের প্রভাবশালী গোষ্ঠী, তারা ব্যবসা বাণিজ্যের গোষ্ঠী, তারা ব্যাংকিং খাতের মালিক, সব মিলিয়ে জাইবাসুরা এমন একটি সুযোগ পেল, যার ফলে কি হলো? তারা অন্যতম প্রভাবশালী গোষ্ঠী হিসেবে জাপানে আত্মপ্রকাশ করলো। এই আত্মপ্রকাশ করার সুযোগ দিয়েছিল তাদেরকে মেইজি সরকার। যেহেতু মেইজি সরকার তাদের কাছ থেকে সুবিধা নিয়েছিল, সুতরাং তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য মেইজি সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। এই সুযোগ সুবিধার ফলে তারা কিন্তু জাপানের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার একচ্ছত্র ক্ষমতা পেয়েছে। এরপর আসি সামাজিক কারণে। মেইজি সরকারের আমলে শক্তিশালী কোনো শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কোনো সুযোগ ছিল না, কারণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক দিয়ে শ্রমিক সংঘ গড়ে তোলার সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকার ও পুঁজিপতি শ্রেণী একত্রিত হয়ে অর্থনৈতিক উন্নয়নে যে নীতি সহায়ক মনে করত, তাই তারা গ্রহণ করত। তাদের ধারণা ছিল শ্রমিক সংঘ সৃষ্টি হলে অর্থনৈতিক উন্নয়নের পথ বন্ধ হয়ে যাবে। এ কারণে মেইজি সরকার এবং পুঁজিপতি গোষ্ঠী ট্রেড ইউনিয়ন সৃষ্টি পছন্দ করত না। এভাবে মেইজি সরকার ক্ষমতায় আসার পর পুঁজিপতি গোষ্ঠী হিসেবে জাইবাসুদের আবির্ভাব ঘটে। এখন সামাজিক কারণের ক্ষেত্রে আমরা দেখি, ওই সময়ে জাপানের যে পর্যদস্ত অবস্থা ছিল, সেখান থেকে জাপানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মেইজি সরকার যেটা প্রয়োজন মনে করতো, যেটা ভালো মনে করতো, সেইটাই করত। এমনকি শ্রমিকদের একত্রিত হওয়ার কোনো সুযোগ তারা দেয়নি, কারণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক দিয়ে শ্রমিক সংঘ গড়ে তোলার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, অর্থনৈতিক অবস্থা পর্যদস্ত ছিল। এবং যারা পুঁজিপতি শ্রেণী আছে, ব্যবসায়ী শ্রেণী আছে, তারা এবং সরকার একত্রিত হয়ে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে নীতি গ্রহণযোগ্য মনে করত, যে নীতি তাদের উন্নয়নে সহায়ক মনে করত, সেই নীতি তারা গ্রহণ করত। তাদের ধারণা ছিল শ্রমিক শ্রেণী যদি একত্রিত হয়, তাহলে তারা বিভিন্ন আন্দোলন করবে, উন্নয়নের পথে বাধা সৃষ্টি করবে, সুতরাং তাদেরকে একত্রিত হতে দেওয়া হবে না। তাদের ধারণা ছিল শ্রমিক শ্রেণী একত্রিত হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ কারণে মেইজি সরকার এবং পুঁজিপতি গোষ্ঠী, বিশেষ করে জাইবাস্য গোষ্ঠী, ট্রেড ইউনিয়ন সৃষ্টি পছন্দ করে, কারণ ট্রেড ইউনিয়ন সৃষ্টি করলেই শ্রমিক সংঘ পুঁজিপতির সাথে বিভিন্ন বার্গেনিংয়ে যাবে, হয়তোবা কলকারখানা বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন বাধা সৃষ্টি হবে এবং উন্নয়ন পথ বাধাগ্রস্ত হবে। এই কারণে তারা কি করলো? শ্রমিকদের সমস্ত প্রকার অধিকারকে বন্ধ করে দিল। এভাবে মেইজি সরকার ক্ষমতায় আসার পর পুঁজিপতি গোষ্ঠী হিসেবে জাইবাসুদের আবির্ভাব ঘটে। উপযুক্ত আলোচনা থেকে দেখা যায়, মেইজি আমলে জাইবাসু গোষ্ঠী তার নিজস্ব যোগ্যতা, ক্ষমতা, সরকারের পৃষ্ঠপোষকতা, তাদের অবস্থান সৃষ্টি করে নেয়। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মেইজি সরকার কিছুটা পক্ষপাতমূলক আচরণ করলেও উহা বাস্তবসম্মত হিসেবে মেনে নেওয়া হয়, কারণ এই প্রক্রিয়া অনুসরণ করেই মেইজি সরকার জাপানকে একটি উন্নতশীল পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করে। আমরা যতগুলো কারণ আলোচনা করলাম, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এই কারণগুলো থেকে কি দেখা যায়? যে আসলে মেইজি সরকার জাইবাস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও জাইবাস্য গোষ্ঠীদের নিজস্ব যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে এবং সরকারের পৃষ্ঠপোষক, যেহেতু তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, তারা তাদের অবস্থান সৃষ্টি করে নেয়। তোমরা যদি চিন্তা করো, বাংলাদেশে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী আছে, তারা কিন্তু সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে। এই সুযোগ সুবিধা নেওয়া জনগণের পক্ষে কিছুটা খারাপ হলেও, এমন আছে পুঁজিবাদীদের সরকার সুযোগ দিচ্ছে, শ্রমিকদের সুযোগ দিচ্ছে না, এটা একটা পক্ষপাতমূলক আচরণ। এই আচরণের ফলেও মেইজি সরকার কি বলছে? আমরা যেটা করি সেটাই বাস্তবসম্মত, জাপানকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করে। এবং এই জাইবাস্য গোষ্ঠীর সহায়তায় মেইজি সরকার জাপানকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল। কারণ হচ্ছে জাপান যে পর্যদস্ত অবস্থার মধ্যে ছিল, তা থেকে এই মেইজি সরকারই জাইবাস্যদের সহযোগিতায় জাপানকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে ইউরোপের আদলে গড়ে তুলতে সক্ষম হয়েছিল।
এতক্ষণ আমরা জানলাম জাইবাস সুদের আবির্ভাবের কারণ। এখন আমরা দেখব জাপানের অর্থনৈতিক উন্নয়নে জাইবাস সুদের ভূমিকা। জাইবাৎসু আছে জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশেষ গোষ্ঠী। মেইজি সরকার ক্ষমতায় আসার পর যে 19টি পুঁজিপতি পরিবারের উদ্ভব হয় তাদেরকে সম্মিলিতভাবে জাইবাৎসু বলা হয়। এসব পরিবারের মধ্যে মিৎসুই, মিৎসুবিশি, সুমিতোমা, ইয়াসুদা এই 4টি পরিবারের নাম হিসেবে উল্লেখযোগ্য। এই 4টি পরিবার জাপানের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এই পরিবারগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল এরা কেউ কারো প্রতিনিধি হিসেবে কাজ করতো না, প্রত্যেকে পৃথক পৃথক কাজে নিয়োজিত ছিল। যেমন মিৎসুই দেশের ব্যবসা বাণিজ্য শিল্প উন্নয়ন কাজে নিয়োজিত ছিল, মিৎসুবিশি জাপানের জাহাজ নির্মাণ প্রকৌশল ক্ষেত্রে, সুমিতোমা ও ইয়াসুদা দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে নিয়োজিত ছিল। এ কারণে মেইজি সরকার বিভিন্ন দিক দিয়ে জাইবাসুদের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল ছিল। নিম্নে জাপানের অর্থনৈতিক উন্নয়নে জাইবাসুদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করা হলো। এখন আমরা যদি আবারও দেখি, জাইবাস্য গোষ্ঠী একটি ব্যবসায়ী গোষ্ঠী অথবা পুঁজিপতি গোষ্ঠী। এই পুঁজিপতি গোষ্ঠীর মধ্যে যে 4টি পরিবারের কথা বলা হচ্ছে, এই 4টি পরিবারই আসলে জাপানের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছিল। এখন আমরা আগেই দেখছি জাইবাস্য গোষ্ঠী জাপানের এমন কোনো অর্থনৈতিক ক্ষেত্র নাই যেখানে তাদের ভূমিকা রাখেননি। এবং এই 4টি যে পরিবার ছিল অথবা এই যে গোষ্ঠী ছিল, এরা কেউ কারো প্রতিযোগী ছিল না, সবাই ছিল কি সহযোগী। সবাই যে যার কাজ নিজ অভিজ্ঞতা দক্ষতা অনুসারে সুচারুরূপে পালন করত। এবং এই প্রত্যেকটি পরিবারই এক একটা পরিবার এক একটা সেক্টরকে নিয়ে কাজ করার ফলে সব সেক্টরগুলো কি উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ছোঁয়া লাগার কারণে যখন একটা দেশে সব সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগে, দেশ কিন্তু সামনে এগিয়ে যায়। এখন এই যে 4টা পরিবার, তার মধ্যে মিৎসুই দেশের ব্যবসা বাণিজ্য শিল্প উন্নয়ন, এই যে দেখো একটা পরিবার ব্যবসা বাণিজ্য শিল্প উন্নয়ন, বিশেষ করে দেশের শিল্পকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে এবং আমদানি রপ্তানি দেশের অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্যের সাথে তারা জড়িত ছিল এবং তারা বিভিন্ন দেশ থেকে দ্রব্য আমদানি এবং বেশিরভাগ ক্ষেত্রে যাতে রপ্তানি করা যায় এবং দেশের চাহিদা মেটানোর মতো শিল্প প্রতিষ্ঠা করেছিল। মিৎসুবিশি জাপানের জাহাজ নির্মাণ প্রকৌশল, বিশেষ করে জাহাজ নির্মাণ প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এগিয়েছিল মিৎসুবিশি। এই মিৎসুবিশি উন্নত মানের জাহাজ তৈরি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিভিন্ন প্রকার যন্ত্রপাতির আবিষ্কার করাতে বিশেষ ভূমিকা রেখেছিল। সুমিতোমা ও ইয়াসুদা দেশের ব্যাংকিং ব্যবস্থা, আর যে দুটো পরিবার ছিল সুমিতোমা ইয়াসুদা, তারা কি করছে ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ করছে। যেহেতু তারা ব্যাংকের মালিক ছিল, সুতরাং ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তাদের ছিল। এ কারণে মেইজি সরকার বিভিন্ন দিক দিয়ে জাইবাসুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে, যদিও আমরা আগেও জেনেছি যে মেইজি সরকার তাদের প্রতি নির্ভরশীল ছিল কেন, কারণ এই সরকারকে ক্ষমতায় আনার পিছনে জাইবাসুদের ভূমিকা ছিল। সে ভূমিকা ছিল রাজনৈতিক, সে ভূমিকা ছিল অর্থনৈতিক। সুতরাং এই যে নির্ভরশীলতা সরকারের ব্যবসায়ীদের উপর, এর কারণে দেশের ঠিকই উন্নয়ন ঘটেছে এবং জাপানের অর্থনৈতিক উন্নয়নে জাইবাসুরা একটা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। প্রথমত হচ্ছে মেইজি সরকারকে সাহায্য। জাইবাস্য গোষ্ঠী আর্থিক দিক দিয়ে খুব শক্তিশালী ছিল। 1868 সালে মেইজি সরকার পুনরায় ক্ষমতা আসার ক্ষেত্রে জাইবাস্যরা আর্থিক ও পরামর্শদাতা হিসেবে সহযোগিতা করে। এরপর মেইজি সরকার অর্থ সংকটে পড়লে জাইবাস্যরা অর্থ দিয়ে সাহায্য করে। জাইবাস্য গোষ্ঠী জাপানকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা প্রণয়ন করে, মেইজি সরকারকে সহযোগিতা করে। অধ্যাপক জিসি অ্যালেনের মধ্যে সরকারের আর্থিক নীতি সম্প্রসারণ, তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য এই পরিবারগুলো সেমুরাইদের সমকক্ষ গোষ্ঠীকে একত্রিত করতে থাকে। এই প্রক্রিয়ায় জাইবাস্যরা একটি শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এখন যদি আমরা দেখি, জাইবাস্য গোষ্ঠীতে আমরা জেনেছি ক্লাসের প্রথমেই যে আর্থিক দিক দিয়ে খুব শক্তিশালী ছিল। তারা ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী ছিল। তারা মেইজি সরকারকে ক্ষমতা আসার ক্ষেত্রে সহযোগিতা করেছে, সে পরামর্শ দিয়েছে কোন সেক্টরে উন্নয়ন করলে দেশের উন্নয়ন ঘটবে, সেই পরামর্শ তারা সরকারকে দিয়েছে। এবং যদি সরকার কোনো অর্থ সংকটে পড়তো, যেহেতু মেইজি পুনরুত্থানের দেশের অর্থনীতি খারাপ ছিল, তাদের রাজস্ব আয় কম ছিল, সুতরাং সরকার কোনো অর্থ সংকটে পড়লে জাইবাস্যরা সেই অর্থ দিয়ে সরকারকে সহযোগিতা করত।
এবং জাপানকে উন্নত রাষ্ট্রে কিভাবে পরিণত করা যায় সে পরিকল্পনা সরকারের সাথে সাথে জাইবাস্য গোষ্ঠীও করেছিল। সরকার পরিকল্পনা করেছিল, জাইবাস্য গোষ্ঠী তাদেরকে সাহায্য করেছিল, যেহেতু তারা অনেক দক্ষ ও অভিজ্ঞ ছিল। অধ্যাপক জিসিএলএন যে বলেছেন, সরকারের আর্থিক নীতির সম্প্রসারণ তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা। আর্থিক নীতি যদি সম্প্রসারিত হয় এবং দেশে যদি অর্থ থাকে তাহলে দেশ উন্নয়ন হবে। এবং এই পরিবারে কি হচ্ছে, সেমুরাই নামে আরেকটি গোষ্ঠী ছিল, তাদের সমস্ত গোষ্ঠী একত্রিত করতে থাকে এবং এই পরীক্ষায় জাইবাস্য একটি শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। বৃহৎ শিল্প উন্নয়নের ভূমিকা। মেইজি সরকার ক্ষমতা আসার পর বৃহৎ শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনের যথেষ্ট অভাব ছিল। জাইবাস্য গোষ্ঠী তাদের এই অভাব পূরণ করতে সক্ষম হয়। জাপানের বৃহৎ শিল্প স্থাপন সম্প্রসারণে জাইবাস্যরা অগ্রণী ভূমিকা পালন করে। 1947 সালে জাপানের মোট শিল্প উৎপাদনের 33% জাইবাস্য কর্তৃক নিয়ন্ত্রিত শিল্প উৎপাদিত হয়। অর্থনীতিবিদ এলেনের মতে, জাপানে বহু শিল্পের ক্ষেত্রে তাদের অবদান ছিল প্রধান: খনিজ, প্রকৌশল, ধাতব, কলকবজা, টেক্সটাইল, বৈদ্যুতিক সরঞ্জাম, রসায়ন, গ্লাস, জাহাজ নির্মাণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, ব্যাংকিং, বীমা, এসব লাভজনক শিল্প তাদের নিয়ন্ত্রণ ছিল। এখন আমরা যদি দেখি, বিরাট শিল্প উন্নয়নে এমন কোনো শিল্প খাত নেই যেখানে জাইবাস্যদের ভূমিকা ছিল না। এবং দেশের জন্য যত প্রয়োজনীয় শিল্প স্থাপন করা দরকার, দেশের জন্য যেটা দরকার সেটা আগেই তারা করেছিল। এবং তাদের হাতে যেহেতু যথেষ্ট, তারা ব্যাংকের মালিক ছিল, তারা বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিল, সুতরাং তাদের অর্থের অভাব ছিল না। এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য সমগ্র সহযোগিতা জাপান সরকার দিয়েছিল এই জাইবাস্য গোষ্ঠী। এবং শিল্প স্থাপন সম্প্রসারণে তারা কোন শিল্প জাপানের জন্য প্রয়োজন সেই শিল্প স্থাপন করতে সহযোগিতা করেছিল সরকারকে। এবং 1947 সালের কথা যদি চিন্তা করি, মোট উৎপাদনে, একটা দেশের মোট উৎপাদনের 33% এসেছে একটি শিল্পগোষ্ঠী থেকে, যে শিল্পগোষ্ঠীর নাম হচ্ছে জাইবাস্য শিল্পগোষ্ঠী। এখন এই যে শিল্পগোষ্ঠী, কারণ হচ্ছে তিনের একাংশ যদি একটা শিল্পগোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকে সে দেশে, তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। জাইবাস্যরা যদিও সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছিল, কিন্তু তারা দেশের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ ছিল। সব শিল্প সেক্টরে তাদের এত অবদান ছিল, যার কারণে আজকে যদি আমরা বিশ্বে তাকাই তাহলে জাপান কিন্তু বিশ্বে অর্থনৈতিক দিক দিয়ে 1 নম্বর। শিল্পের যদি তাকাই, তোমরা যদি বাজারে গিয়ে জাপানি কোনো প্রোডাক্ট কিনতে চাও, দেখবা তার টেকসইতা অথবা সাস্টেনেবিলিটি এবং প্রাইস দুইটাই হাই। সুতরাং এই যে জাইবাস্য গোষ্ঠী জাপানকে উন্নতির শিখরে আরোহণ করতে ভূমিকা পালন করছে, এটা কিন্তু জাপানিদের একটি সৌভাগ্য। কারণ এই গোষ্ঠী আবির্ভাব না হলে হয়তো জাপান বর্তমান অবস্থায় পৌঁছতে পারত না। ক্ষুদ্র শিল্প সম্প্রসারণের ভূমিকা। ক্ষুদ্র শিল্প সম্প্রসারণে জাইবাস্যদের অবদান কম নয়। ক্ষুদ্র উৎপাদনকারীদের অর্থনৈতিক কৌশলগত সহযোগিতা প্রদানের পাশাপাশি এরা প্রয়োজনে এসব শিল্পের কিছু অংশ নিয়ন্ত্রণ করত। জাপানে প্রায় 20% ক্ষুদ্র শিল্প জাইবাস্যদের মালিকানায় ছিল। এই শিল্পের গুণগত মান অনেক ক্ষেত্রে বৃহৎ শিল্পকেও ছাড়িয়ে গিয়েছিল। এখন আসি, বৃহৎ শিল্পের ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য, এবং ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে যে তারা অবদান কম রাখছে তাও না, এমনকি তারা ক্ষুদ্র শিল্পেও বিনিয়োগ করেছে। বিশেষ করে ক্ষুদ্র উৎপাদনকারীদের অর্থনৈতিক কৌশলগত সহযোগিতা প্রদানের পাশাপাশি যেটা প্রয়োজনে এসব শিল্পের কিছু অংশ নিয়ন্ত্রণ করত। যাদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা হতো, জাইবাস্যরা তাদের ব্যাংকের মাধ্যমে তাদেরকে অর্থ দিত। এবং কোনো যদি কৌশলগত সহযোগিতা দরকার ছিল, যে কোন শিল্প কোন কৌশলে উৎপাদন করলে ওই শিল্পের জন্য ভালো, তারা কিন্তু তাদেরকে সেই সহযোগিতা পর্যন্ত প্রদান করেছে। এরা প্রয়োজনে, এবং কিছু শিল্পী বলতো যে ঠিক আছে, এই শিল্প যেহেতু তোমার অর্থ নেই, কিছু শেয়ার তারা নিত এবং শেয়ার নিয়ে সেটা তারা নিয়ন্ত্রণ করত। জাপানে প্রায় 20% ক্ষুদ্র শিল্প জাইবাস্যদের মালিকানায় ছিল। এই শিল্পের গুণগত মান অনেক ক্ষেত্রে বৃহৎ শিল্পকেও ছাড়িয়ে গিয়েছিল। কারণ হচ্ছে বৃহৎ শিল্প উন্নয়নের জন্য কিন্তু ক্ষুদ্র শিল্পের গুরুত্ব অপরিসীম। এই ক্ষুদ্র শিল্পের বিভিন্ন সুযোগ সুবিধা
জাইবাসুরা যেহেতু প্রদান করেছিল, এই শিল্প বৃহৎ শিল্পের সাথে পাল্লা দিয়ে দেশের উন্নয়নে সহায়তা করেছিল। কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা। শিল্প খাতে সম্প্রসারণের জন্য কৃষিখাতের সহযোগিতা প্রয়োজন। প্রয়োজনীয়তা বিবেচনা করে জাইবাস্য গোষ্ঠী কৃষিখাতকেও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। কৃষিখাত থেকে শিল্প খাতের প্রয়োজনীয় কাঁচামাল প্রাপ্তি, কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের জন্য জাইবাস্য গোষ্ঠী কৃষি উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়ায়। এর ফলে কৃষিখাতের আধুনিকায়ন, নতুন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। এখন দেখি জাইবাস্যরা বিভিন্ন শিল্প খাত, বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা রেখেছে এবং সর্বোপরি কৃষিখাতের সম্প্রসারণের জন্য জাইবাস্যরা বিভিন্ন ভূমিকা রেখেছে এবং সহযোগিতা দিয়েছে। কারণ জাইবাস্যরা জানে যদি কৃষিখাতকে সহযোগিতা দেওয়া না হয় তাহলে প্রয়োজনীয় খাবার এবং শিল্পের কাঁচামাল কৃষি থেকে পাওয়া সম্ভব হবে না। কারণ তারা জানতো শিল্পের উন্নয়নের জন্য কৃষিখাত অত্যাবশ্যকীয়, কারণ শিল্পের শ্রমিকের খাদ্যের যোগান এবং শিল্পের কাঁচামাল যোগান দুইটাই কৃষি থেকে আসবে। এখানে বলা যেতে হবে কৃষিখাত থেকে শিল্প খাতের প্রয়োজনীয় কাঁচামাল প্রাপ্তি এবং কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের জন্য, এবং জাইবাস্যরা যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করছে সেগুলো বিক্রয়ের জন্য আসলে কৃষিখাতকে সহযোগিতা করেছিল। এক হচ্ছে কৃষিখাতকে আধুনিকায়ন, আর এক হচ্ছে নিজেদের যন্ত্রপাতি বিক্রয়। দেখো, এক ঢিলে দুই পাখি মারার মতো, যে তারা কৃষিখাতকে সহযোগিতাও করতেছে আবার কৃষিখাতে নিজেদের উৎপাদিত যন্ত্রপাতি বিক্রয় করতেছে। এর ফলে কি হলো, কৃষিখাতের আধুনিকায়ন হলো, নতুন প্রযুক্তির ব্যবহার হলো, কৃষি উৎপাদন বৃদ্ধি পেল। কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পর কি হলো, শ্রমিকদের খাদ্যের ঘাটতি পূরণ হলো এবং শিল্পের কাঁচামাল কৃষি থেকে আসলো। এর ফলে জাপান উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে গেল। এই যে জাইবাস্যদের ভূমিকা জাপানের উন্নয়নের ক্ষেত্রে, আসলে এগুলো বলার মতো না। এবং তারা যে ভূমিকা রেখেছে, তাদের দেশপ্রেম, দেশাত্মবোধ দেখিয়েছে, এগুলো আসলে একজন দেশপ্রেমিক ব্যক্তির পক্ষেই সম্ভব, অন্য কোনো জাতির পক্ষে আসলে সম্ভব না। আসলে জাপানিদের পক্ষেই এরকম কাজ করা সম্ভব। ব্যাংকিং ক্ষেত্রে ভূমিকা। জাইবাস্যরা জাপানে অনেক ব্যাংকের মালিক ছিল, এর ফলে তাদের পক্ষে ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা খুব সহজ ছিল। ঋণের ক্ষেত্রে তারা প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করত, ফলে অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূতকরণের সুযোগ পায় এবং জাইবাস্যদের মালিকানাধীন ব্যাংকগুলো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে, প্রযুক্তিবিদ্যার আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি আসি আমি ব্যাংকিং ক্ষেত্রে জাইবাস্যদের কথা, আমরা আগেও দেখেছি জাইবাস্যরা জাপানে অনেক ব্যাংকের মালিক ছিল। এই ব্যাংকের মালিক থাকার ফলে তাদের পক্ষে ব্যাংক নিয়ন্ত্রণ করা সহজ। তুমি যদি মনে করো তুমি একটা ব্যাংকের মালিক, সুতরাং তোমার পক্ষে ব্যাংক নিয়ন্ত্রণ করা কিন্তু কোনো ব্যাপার নেই, এবং ওই ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করাও সহজ। ব্যাংকিং ব্যবস্থাপনা তুমি জানো, যেহেতু ব্যাংকিং পরিচালনা জানো, সুতরাং ব্যাংক থেকে কাকে ঋণ দেওয়া যাবে, ঋণ কোথায় দেওয়া যাবে, নিজেদের মধ্যে ঋণ নিলে বেশি উপকার হবে না, জনগণকে ঋণ দিতে হবে, এই বিভিন্ন অবস্থাগুলো আসলে তোমার সব জানা। সুতরাং ঋণের ক্ষেত্রে প্রভাব খাটিয়ে তারা কি করতো, ঋণ নিত। এবং অর্থনৈতিক ক্ষমতা, যেহেতু তাদের সরকারের সহযোগিতা আছে, অধিক পরিমাণ অর্থ আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, এক কথায় যে তারা সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। এবং তারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, প্রযুক্তিবিদ্যা আধুনিক, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আধুনিকরণের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে কিন্তু জাপানের টেকনোলজি বিশ্বে সেরা। উদ্ভাবনী শক্তির প্রয়োগ। যে কোনো দেশে শিল্পকাজ সহ অন্যান্য খাতের জন্য উদ্ভাবনী শক্তি সম্পন্ন উদ্যোক্তার প্রয়োজন। জাইবাস্যরা এদিক দিয়ে বিশেষ পারদর্শী ছিল। তারা তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন পণ্য উৎপাদন করে অতি সহজে ভোক্তাদের আকৃষ্ট করতে পারত। এর ফলে নতুন পণ্যের চাহিদা বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক উন্নয়নে আর কোনো বাধা থাকলো না। এই দিক দিয়ে জাইবাস্যরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এখন কারো যদি উদ্ভাবনী শক্তি না থাকে, নতুন নতুন কোনো জিনিস যদি উদ্ভাবন করতে না পারে, তাহলে কিন্তু দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় না। জাইবাস্যরা এই ক্ষেত্রেও ছিল এগিয়ে। কোন শিল্পে কোন উদ্ভাবনী শক্তি ব্যবহার করার ফলে ওই শিল্পে উৎপাদন বাড়বে সেটা কিন্তু জাইবাস্যদের জানা ছিল। তারা নতুন নতুন পণ্য উৎপাদন করে অতি সহজেই ভোক্তাদের আকৃষ্ট করতে। একটা পণ্য দেখা যাচ্ছে যে ব্যাকডেটেড হয়েছে, সেটা বাদ দিয়ে নতুন এমন কোনো পণ্য উৎপাদন করেছে যার ফলে কি ভোক্তারা আকৃষ্ট হয়েছে, ওই পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি পেয়েছে, বাজার বৃদ্ধি পাওয়ার ফলে ওই শিল্পটা দ্রুত বিকাশ লাভ করেছে।
আবার হচ্ছে নতুন পণ্যের চাহিদা বিশ্বে সবসময়, তোমরা যদি চিন্তা করো, বিশ্বে সবসময় নতুন পণ্যের চাহিদা বেশি। এই নতুন পণ্যের চাহিদার বেশি যেহেতু তারা নতুন নতুন পণ্য সৃষ্টি করছে, বিশ্ব বাজারে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে রপ্তানি ক্ষেত্রে তারা এগিয়ে গিয়েছে। রপ্তানি যদি আমদানির চেয়ে বেশি হয় তাহলে কিন্তু দেশ উন্নয়নে হতে বাধ্য। কারণ হচ্ছে আমার যে পরিমাণ টাকা আমদানি করলাম তার চেয়ে যদি বেশি পরিমাণ রপ্তানি করি তাহলে আমাদের দেশে সারপ্লাস থাকবে। এই সারপ্লাস থাকার কারণে তারা সেই টাকাগুলো বিভিন্ন শিল্পে আবার বিনিয়োগ করছে। বিনিয়োগ করার ফলে আবার শিল্পে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু, নতুন পণ্য উৎপাদন শুরু হয়েছে, নতুন শ্রমিক, নতুন যন্ত্রপাতি উৎপাদন বেড়েছে। বিশ্ববাজারে চাহিদা যেহেতু বেশি, তারা বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করছে এবং বিশ্বে রপ্তানি করছে। যার ফলে কি জাপানের উন্নয়নের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখতে পেরেছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভূমিকা। জাইবস্বর সরকারের সহযোগিতায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেশিরভাগ নিয়ন্ত্রণ করত। তারা সরকারের মাধ্যমে বিদেশের সাথে ধাতব দ্রব্য ক্রয় বিক্রয় করতো, আবার তারা শিল্পের উৎপাদিত পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। এভাবে জাইবস্বরা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আগেই বলেছি যে বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য, যেহেতু তারা নতুন নতুন উদ্ভাবনী শক্তি ছিল, নতুন নতুন পণ্য উৎপাদন করত এবং বেশিরভাগ বাণিজ্যই তারা নিয়ন্ত্রণ করত জাইবস্ব গোষ্ঠী। তারা সরকার বিদেশের সাথে ধাতব দ্রব্য ক্রয় বিক্রয় করত এবং শিল্পের উৎপাদিত পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। যেহেতু আগেই বলেছি যে যদি আমদানির চেয়ে রপ্তানি বেশি হয় তাহলে কিন্তু দেশে সারপ্লাস থাকে অর্থ। এই অর্থ আবার যদি আমি বিনিয়োগ করি, বিনিয়োগ করলে কি হবে, আরও শিল্প প্রতিষ্ঠান হবে, সেই শিল্প প্রতিষ্ঠান থেকে আরও পণ্য উৎপাদিত হবে, আরও পণ্য বিদেশে রপ্তানি করে আমি আরও মুনাফা অর্জন করতে পারবো। সুতরাং এই ক্ষেত্রেও জাইবস্ব মেজি সরকারকে অনেক সহযোগিতা করেছিল। একচেটিয়া কারবার অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। জাইবাস্যরা বিভিন্ন পণ্যের নিয়ন্ত্রণ করত। এরূপ একচেটিয়া ক্ষমতা জাপানের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত করতে বিশেষভাবে সহায়ক ছিল। একই গোষ্ঠী যদি একটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করে এবং তারা যদি দেশপ্রেমিক হয়, দেশের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ হয়, তাহলে তাদের দ্বারাই কিন্তু উন্নয়ন সম্ভব। জাপানের জাইবস্য গোষ্ঠী ছিল সেই রকম গোষ্ঠী, তাদের মধ্যে দেশপ্রেম ছিল, তাদের মধ্যে জাপানকে সামনে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা ছিল এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে আর্থিক প্রশাসনিক কাঠামো উৎপাদন কৌশল নির্ধারণের বিষয়টি একভাবে। এখন একটা জিনিস দেখো, উন্নয়নের সাথে আর্থিক, যেহেতু তারা বিভিন্ন ব্যাংকের মালিক ছিল, সুতরাং আর্থিক ক্ষেত্রে তাদের সমস্যা হওয়ার কথা না। প্রশাসনিক কাঠামো বিশেষ করে সরকারের কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে এবং উৎপাদন কৌশল তারা নিজেরাই নির্ধারণ করতো কোন উৎপাদন কৌশল তাদের উদ্ভাবনী শক্তি ছিল। উৎপাদন কৌশল নির্ধারণ করলে এই উৎপাদনটি ভালো হবে অথবা দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে। যেহেতু তারা সব ক্ষেত্রে একচেটিয়া একটা সুবিধা ভোগ করতো, সুতরাং তাদের পক্ষে জাপানকে সামনে এগিয়ে নেওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং জাইবাস্যরা জাপানের কে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নেওয়ার যে ভূমিকা রেখেছিল, এটা বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় না। বিশেষ করে দেশপ্রেম থাকলেই এরকমভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় জাপানে এমন কোনো অর্থনৈতিক ক্ষেত্র ছিল না যেখানে জাইবাস্যদের নিয়ন্ত্রণ ছিল না। তাদের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে অর্থনীতি সকল খাতে বিচরণ করেছিল, সরকার থেকে তাদের সুবিধা আদায়েও সক্ষম ছিল। একটা জিনিস এখানে দেখার মতো যে যেহেতু তারা সকল ক্ষেত্রেই ছিল এবং সরকারের কাছ থেকে সহযোগিতাও পেয়েছে এবং সরকারের কাছ থেকে সাথে তারা বার্গেনিং করতেও সামর্থ্য হয়েছে, যেহেতু তারা একটি বিখ্যাত অর্থনৈতিক গোষ্ঠী, তাদের আর্থিক ক্ষমতা ছিল, রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল, সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, তাদের মধ্যে দেশপ্রেম ছিল। এই কারণে কিন্তু তারা এই কাজটি করতে সক্ষম হয়েছে এবং জাপানের উন্নয়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধরে আমার ক্লাসটি করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ স্যারকে এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহ যারা এই কাজের সাথে জড়িত তাদের সবাইকে, এবং তোমাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, কারণ
তোমরা যদি এই ক্লাস থেকে উপকৃত হতে পারো তাহলেই আমার প্রচেষ্টা সফল হবে। সবাইকে ধন্যবাদ।